আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল বিজ্ঞান শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি মুকিত স্যারের রসায়ন ক্লাসে। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে এই রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হতে। আজকে তোমাদেরকে আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি নিয়ে, যেমন পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং হুন্ডের নীতি সম্বন্ধে বেসিক কিছু কথাবার্তা তোমাদের সামনে তুলে ধরব, যাতে এই নীতিগুলো সম্বন্ধে তোমার একটা স্পষ্ট ধারণা থাকে। তখন তুমি যে কোনো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা খুবই সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। প্রথমে দেখো পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি বলতে আমরা যা বুঝি তা হলো, মূল কথাটা হলো, যখন কোনো এক অরবিটালে যোগ ইলেকট্রন উপস্থিত থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলি রয়েছে, এই ইলেকট্রনগুলোর জন্য যে চারটি কোয়ান্টাম সংখ্যার মান আছে, সবগুলা মান কিন্তু কখনো সমান হয় না। চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটি সমান হলেও একটা অন্তত অসমান হবে। যেমন হিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে, 1s2 ইলেকট্রন। আমি ইলেকট্রন বিন্যাস লিখে দেখাচ্ছি, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। এখানে দুটি ইলেকট্রন রয়েছে, একটি যদি আমরা E1 ধরি, অন্যটি E2 হয়, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য n এর মান হবে 1, l এর মান হবে 0, অনুরূপভাবে m এর মান হবে 0 এবং s এর মান হবে +½ অনুরূপভাবে E2 এর জন্য n এর মান হবে 1, l এর মান হবে 0, m এর মান হবে 0, s এর মান তখন অবশ্যই হবে -½ যেহেতু অন্তত প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও অবশ্যই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। একটা +½ হলে অন্যটি -½ হবে। আশা করি পলির বর্জন নীতি সম্বন্ধে তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। এখন আমরা চলে যাই আউফবাউ নীতি সম্বন্ধে। দেখো, আউফবাউ নীতি 2 নম্বর নীতি, যেটা আউফবাউ নীতি। এই আউফবাউ নীতি বলতে আমরা কি বুঝি? আউফবাউ শব্দটি হচ্ছে একটি জার্মান শব্দ, যার ইংরেজি শব্দটা হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ অর্থাৎ কোনো কিছু যদি বেস থেকে শুরু করে ক্রমান্বয়ে উপরের দিকে উঠে, এটাকে আউফবাউ বলা হয় বা বিল্ডিং আপ বলা যায়। ইলেকট্রন বিন্যাসের সময় সর্বপ্রথম আউফবাউ নীতি অনুসারে সর্বপ্রথম নিউক্লিয়াসের নিকটে, অর্থাৎ সর্বনিম্ন যে অরবিটাল বা যে শক্তিস্তর রয়েছে, সবার আগে সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এই অরবিটালটা পূর্ণ হলে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন গমন করে। এটি হচ্ছে আউফবাউ নীতির মূল কথা। আমার কথাটা বোঝা গেছে? অবশ্যই ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে ক্রমান্বয়ে ইলেকট্রন উপরের শক্তি স্তরে প্রবেশ করে। এটি হচ্ছে আউফবাউ নীতির মূল কথা। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি, যেমন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s1। এই তো, এটাতে 0 হবে, তাই না? এটিতে 0 হবে। কেন 0 হবে? কারণ 3d এর চেয়ে 4s অরবিটালটা নিম্ন শক্তির অরবিটাল। এই হিসাবটা কিভাবে তুমি করো? অনুরূপভাবে আরেকটা ব্যতিক্রম দেখাই ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। এখানে দুটি ইলেকট্রন না হয়ে 5টি ইলেকট্রন হয়েছে। এখানে 4টি ইলেকট্রন না হয়ে 3d5 হয়েছে। তার কারণ একটা ব্যতিক্রম, তার ব্যাখ্যা আমি তোমাকে দেখাবো।
এখন প্রশ্ন হলো আউফবাউ বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে অবশ্যই প্রবেশ করে, এর পরবর্তীতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। হ্যাঁ, এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তির অরবিটাল? তার হিসাবটা খুব সহজ। কোনো একটি অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যত কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, আর যোগফল বেশি হলে সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল। এখন প্রথমে আমরা দেখি এই 3D এবং 4s এর ক্ষেত্রে, 3D এবং 4s এর ক্ষেত্রে দেখো 3D এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত হবে? 3 l এর জন্য কত হবে? d এর জন্য 2 5। হ্যাঁ, ডি অরবিটালের জন্য l এর মান কত হয়? 2 হয় না? 2, তাহলে এটি মান হবে কত? 5। আর 4s এর জন্য n প্লাস l এর মান কত হবে? 4। আর s এর কত? s এর জন্য 0, তাহলে এটি হলো 4। তাহলে নিম্ন শক্তির অরবিটাল কোনটা? এটা। তাহলে 4s নিম্ন শক্তির অরবিটাল, 3D উচ্চ শক্তির অরবিটাল। এই হচ্ছে শক্তির ক্রম, শক্তি। বোঝা গেছে? হ্যাঁ, কি বোঝা গেছে? আউফবাউ নীতির অনুসারে নিম্ন শক্তির অরবিটাল হবে 4s 3D এর চেয়ে, যার কারণে ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s-এ, 4s পূর্ণ করার পরে 3D-তে ইলেকট্রন যাবে। কিন্তু এখানে ব্যতিক্রম কেন? এখানে ব্যতিক্রম হচ্ছে অন্য কারণে। তোমরা দেখো, তার ব্যাখ্যাটাও আমি দিচ্ছি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালে 4টি ইলেকট্রন না গিয়ে 5টি ইলেকট্রন যায়, এবং চতুর্থ অরবিটালটা পূর্ণ হওয়ার আগেই, অর্থাৎ 2টি ইলেকট্রন না হয়ে একটি মাত্র ইলেকট্রন থাকে। তার কারণটা একটু ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো। আমরা সবাই জানি যে ডি অরবিটালটা পূর্ণ হয় 10টি ইলেকট্রন দ্বারা এবং অর্ধপূর্ণ হয় 5টি ইলেকট্রন দ্বারা। যখন একটা অরবিটাল অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকে, এই সময় সে অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে, তাই না? তোমার হাতে যদি ইলেকট্রন থাকে, তাইলে তার সুস্থিরতা পরিপূর্ণ করার জন্য অবশ্যই তুমি সেই ইলেকট্রনটা দিয়ে তাকে অর্ধপূর্ণ করবে অথবা পূর্ণ করে দিবে, কারণ এই অবস্থায় অরবিটালটা অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে। এর কারণে 3D4 না হয়ে 3D5 হবে। কপারের ক্ষেত্রে 3D9 না হয়ে 3D10 হবে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, আমি আবার বলছি। Again I shall say to you, I explain that d orbital is completed with 10 electron and half filled with 5 electron. At that condition, D5 and D10 is more stable than that of D4 and D9. So we have to maintain these rules according to the electronic configuration of chromium and copper. Understand? এখন আমরা দেখি আউফবাউ নীতির পরে কুন্ডের নীতি। কুন্ডের নীতিটা একটু লক্ষ্য করো। কুন্ডের নীতি আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, 1s2 2s2 2p(x), 1 2p(y), 1 2p(z1). অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p(x), 2 2p(y), 1 2p(z1). এখন দেখো, এই কুন্ডের নীতি অনুসারে আমরা জানি যে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলা যতদূর সম্ভব অযুগ্ম অবস্থায় থাকতে চায়। অযুগ্ম অবস্থায় থাকে, বিজুড় অবস্থায় থাকে, সিঙ্গেল অবস্থায় থাকে।
তার একমাত্র কারণ এই সিঙ্গেল ইলেকট্রনগুলা এই বন্ধন ইলেকট্রন গঠন করতে, অর্থাৎ বন্ধনজোড় ইলেকট্রন গঠন করতে কিন্তু এরা কাজে লাগে। কথা বোঝা গেছে? এর জন্য ইলেকট্রন বিন্যাসের সময় অবশ্যই মানে সর্বশেষ ইলেকট্রনটি যতদূর সম্ভব অযুগ্ম অবস্থায় থাকে বা বিজোড় অবস্থায় থাকে। এই ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে আমি দেখালাম। যেমন নাইট্রোজেনের বহিস্থ শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন রয়েছে, অনুরূপভাবে অক্সিজেনের রয়েছে 2টি। এই ইলেকট্রন বিন্যাসকে আবার বক্স পদ্ধতিতে দেখানো যায়। তোমরা যদি বলো যে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস কীভাবে দেখাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বক্স পদ্ধতি ইলেকট্রন বিন্যাস, এই 1s এর জন্য বক্সটি হবে এরকম, 2s এর জন্য বক্সটি হবে এরকম 2s, দুটি ইলেকট্রন তো হ্যাঁ খেয়াল করো। আর 2p এর জন্য এভাবে দেখাবা একটি করে। ঠিক অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখাও এভাবে 3টি বিজোড় ইলেকট্রন হবে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখানে হবে সিঙ্গেল 2টা, এখানে হবে 2টা। দেখো বক্স পদ্ধতিতে যদি দেখাও, এখানে হবে এরকম এরকম, দেখো দুটি সিঙ্গেল ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন একমুখী হবে। অর্থাৎ এই যে একমুখী ইলেকট্রন যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এই যে স্পিনের মান কত হবে? -1/2 হবে। এটা লক্ষ্য করি, এটা বা একবার যদি দুটি থাকে, এই দুটির মধ্যে একটি স্পিনে এস এর মান হবে একটি +1/2 -1/2, আর অন্যটি হবে -1/2। আর একটা করে থাকে, এই দুইটির মান হবে -1/2। যদি +1/2 দেও তাহলে দুটিরই +1/2 দিতে হবে দুটির ক্ষেত্রে, যে দুটি বিজোড় ইলেকট্রন। আশা করি তোমরা পাউলির বর্জন নীতি, আহ্বান নীতি এবং হুন্ডের নীতি সম্বন্ধে মোটামুটি বেসিক ধারণা পেয়েছো। এই বলে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্তি টানছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।